তো এই পর্বের শুরুতে আমরা শিওন আর সুজানকে গাড়িতে করে বাসায় ব্যাক করতে দেখি। এই সময় শিওনের ফোনে মেসেজ আসে। শিওন ফোন উল্টো করে রাখে। সুজান জিজ্ঞেস করে কার মেসেজ। শিওন বলে আমার এক বন্ধু। এরপর বাসায় ফিরে শিওন কল করে মিস্টার ইউকে। শিওন বলে হ্যালো মিস্টার ইউ, আমি শিওন। আমার ভাই আপনার সাথে ডিনার ইনভাইট করেছিল। আসলে আমি আপনাকে একটা প্রজেক্ট সম্পর্কে আপনার সাথে কথা বলতে চাই। অন্যদিকে উডি বিভিন্ন কোম্পানির হেডের সাথে কথা বলে ফোনে কোনো প্রজেক্ট বা কাজ যদি সুজানকে ম্যানেজ করে দেওয়া যায়, কিন্তু সুজানের এঙ্গেজমেন্ট নিউজ ভাইরাল হবার পর তেমন কেউ আর আগ্রহ দেখাচ্ছে না। সবাই কাউকে না কাউকে বুকিং দিয়ে দিচ্ছে। এসব নিয়ে উডি খুবই আপসেট। সং তার পাশে এসে বসে মাথা টিপে দেয় যেন তার একটু রিল্যাক্স ফিল হয়। উডি বলে তুমি এখন থেকে 2 ঘন্টা আমাকে প্রতিদিন মেসেজ করে দেবে। সং অবাক হয়ে বলে 2 ঘন্টা? এর কি প্রয়োজন? আমাদের টাকা আছে, আমরা প্রফেশনাল কাউকে নিয়োগ করতে পারি। উডি বলে আমার মনে হচ্ছে তুমিই প্রফেশনাল। এরপর আরো জোরে জোরে সে মাথা টিপে দিতে বলে, কিন্তু সং একটু বেশি জোরে টিপে দেয়। এই জন্য উডি রাগ করে বলে তুমি এটা ইচ্ছে করেই করেছো তাই না? সং বলে আমি তো বললামই আমি প্রফেশনাল নই। উডি বলে তুমি ইচ্ছা করেই করেছো এটা। এরপর সিন শিফট হয় সুইং এর রুমে। সুইং বিছানায় শুয়ে এপাশ ওপাশ গড়াগড়ি খাচ্ছিল। শিওন এসে স্যুপ অফার করে, কিন্তু সুইং না বলে দেয়। এরপর সুইং অনলাইনে একটা নিউজ দেখে। নিউজে ছিল জনপ্রিয় অভিনেতা সুজাওয়ে একটা লাইভ ভিডিওতে অনেক কিছুই প্রকাশ করেছেন। ভিডিওটির কারণে তার উপর ব্যাপকভাবে প্রভাব পড়েছে। তার কোম্পানি তার জন্য যে পজিশন তৈরি করেছিল তা ভেঙে পড়েছে। এই নিউজ দেখে চিন্তা করতে থাকে সুইং। তার খারাপ লাগে আর ভাবে সুজাওয়ে কি ঠিক আছে? এরপর ঘরে থাকা সেই বেলুন যেটা সুজাওয়ে দিয়েছিল সেটা দেখে সেদিনের স্মৃতি মনে করে সুইং। অন্যদিকে সুজাওয়ে রাতে ঘুমাতে পারে না, এপাশ ওপাশ গড়াগড়ি করে। তার বসের কথাগুলো তার মাথার মধ্যে অনেক পেইন সৃষ্টি করে। সুজাওয়েকে সব মিডিয়া কাজ থেকে বাদ দেবে, এটাই সবচেয়ে বেশি কষ্টকর মেনে নেওয়া। সুজাওয়ে ঘুমাতে না পেরে উঠে মোবাইল বের করে আর সুইং এর দেওয়া সেই ক্লাসের রেকর্ড অন করে এয়ারপোর্ট কানে দিয়ে শুনতে শুরু করে। এই সময় সুজাওয়ে সেদিনের কথা মনে করে সুইং কতটা জোর করে শুনতে বাধ্য করেছিল। আর সত্যি সুজাওয়ে ঘুমিয়ে পড়েছিল। সুজাওয়ে এসব চিন্তা করে মুচকি হেসে চোখ বন্ধ করে। এরপর আবারও আমরা কল্পনায় সেই গেমের দৃশ্য দেখি যেখানে সুইং মুখে কাপড় দিয়ে ঢেকে সুজাওয়ের সাথে লড়াই করে। লড়াইয়ের এক পর্যায়ে সুজাওয়ে হেরে যায়। তখন সুইং তাকে হেল্প করতে গেলে সুজাওয়ে তখন সুইং এর মুখের কাপড় সরিয়ে আসল মানুষকে দেখতে চায়, কিন্তু তার আগেই সুজাওয়ে মারা যায়। আর তখনই সুইং এর ঘুম ভেঙে যায়। সুইং উঠে বলে না, আমাকে সুজাওয়েকে বাঁচাতে হবে। এরপর সুইং দ্রুত তার লাগেজ গুছিয়ে নিয়ে বের হয় বাসা থেকে। সুইং তখন ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছিল। এত দ্রুত সুইংকে বের হতে দেখে জিজ্ঞেস করে সুইং কোথায় যাচ্ছে। সুইং উত্তর দেয় আমাদের বাড়িতে ফিরে যাচ্ছি, জরুরি কাজ আছে, আর চিন্তা করতে হবে না, আমি গাড়ি ভাড়া করে চলে যাব। শিওন বলে সাবধানে যাবে আর গিয়ে আমাকে মেসেজ দিয়ে জানাবে। এদিকে মিস্টার ওয়াং তো উডি আর সুজানকে অফিসে ডাকে। মিস্টার ওয়াং বলে তুমি ডক্টর ঝোয়ের সাথে বইয়ের দোকানে গিয়েছিলে, পাশ দিয়ে যাওয়া একজন পাঠক তোমাদের কিভাবে দেখতে পেল, ছবি তুলে ভাইরালও করে দিয়েছে। সুজান বলে আমি সত্যিই জানি না, আমার মনে আছে সেখানে কেউ ছিল না। উডি বলে এটা ঠিক আছে, কিন্তু মিস্টার ওয়াং সবাই তাদের শুভকামনা জানাচ্ছে, চিন্তা করবেন না। মিস্টার ওয়াং বলে তুমি কি মন্তব্যগুলো দেখেছ? সুজান বলে হ্যাঁ, আমি কয়েকটা পড়েও শোনাচ্ছি। এরপর সুজান কিছু কমেন্ট পড়ে, যেমন কত সুখী দম্পতি, আমি তাদের প্রেমে বিশ্বাস করি, বেই অবশ্যই খুশি হবে। সুজান বলে তারা সবাই ইতিবাচক। আরেকজন লিখেছিল আমি ছোটবেলা থেকেই বে নাটক দেখেছি, এখন তার এঙ্গেজমেন্ট হয়েছে, হঠাৎ বুঝতে পারলাম যে সে আর তরুণী নেই। মিস্টার ওয়াং বলে আর তরুণ নেই? এটা কি? এটা খুবই বিপজ্জনক সংকেত সুজান। তুমি তরুণ সিঙ্গেল হিসেবে এখানে এসেছিলে, আর এখন তুমি তাদের কাছে একজন ম্যাচিউরড নারী, তোমার সুযোগ কমে যাবে, সাবধান। সুজান বলে ঠিক আছে, আমি জানি। এরপর মিস্টার ওয়াং চলে যায়। তখন টিভিতে একটা নিউজ দেখাচ্ছিল সাসপেন্স ডিটেকটিভ ড্রামা দ্য পারসর আজ শুটিং শুরু হয়েছে। প্রধান অভিনেত্রী হলেন জনপ্রিয় তরুণ অভিনেত্রী গাও জিটং। গাও জিটং অনেক সামান্য থেকে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। এখন জনপ্রিয় প্রেমের বৈচিত্র্যময় শো হার্টবিটসে তিনি অনেক ভক্তকে আকৃষ্ট করেন। নিউজ শেষ হতে না হতেই উডি টিভি বন্ধ করে দেয়, কারণ এটা সুজানের উপরে ইফেক্ট ফেলতে পারে। এরপর সুজানকে সান্ত্বনা দিয়ে বলে ঠিক আছে, আমাদের অন্যান্য প্রকল্প আছে, চিন্তা করো না। দৃশ্য এবার চলে যায় জিটং এর কাছে। এখানে শাওতাও এসে জিটংকে স্ক্রিপ্ট দেয়। জিটং সেটা পড়ে এডিট করবে। তখনই বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায়। শাওতাও বাইরে গিয়ে দেখতে যায়। তখন প্রডিউসার জিয়াং এসে বলে দুঃখিত জিটং, দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করো। জিটং জিজ্ঞেস করে কি ব্যাপার,
কি হয়েছে? প্রডিউসার জিয়াং বলে, গ্রুপ বিতে মুভমেন্ট শুটিংয়ে জেং ইং আহত হয়েছে, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। জিটং জিজ্ঞেস করে, অবস্থা কি গুরুতর? সে কি শুটিং চালিয়ে যেতে পারবে? জিয়াং বলে, সম্ভবত না, পরে তোমার সাথে কথা বলছি, আমাকে অন্য একজন অভিনেত্রীর সাথে যোগাযোগ করতে হবে। জিটং বলে, প্রডিউসার জিয়াং, আমার জানা একজন ভালো মানুষ আছে। সিন শিফট হয় সুজান আর শিওনের কাছে। সুজান তখন শিওনের কোলে শুয়ে নিজের ফোনে শিওনের ফেস লক আর শিওনের ফোনে নিজের ফেস লক দিচ্ছিল। শিওন জিজ্ঞেস করে, কি করছো? সুজান বলে, ফেস লক দিচ্ছি যাতে আমরা একে অপরের ফোন দেখতে পারি, কোনো গোপন কথা থাকবে না কিন্তু। শিওন বলে, ঠিক আছে, কিন্তু আমি কেন তোমার ফোন দেখব? সুজান বলে, আমিও তোমারটা দেখব না, তবুও আমরা নিজেদের মধ্যে কোনো বাধা ছাড়াই একজনের মতো আরেকজন থাকতে পারবো। এরপর হঠাৎ উডির কল আসে। ফোন রিসিভ করে সুজান বলে, কি ব্যাপার উডি? উডি তো এক্সাইটেড হয়ে বলে, তুমি কি জানো আমাকে কে ফোন করেছিল? জিয়াং তাও দ্য পার্সোয়ারের প্রডিউসার। সুজান জিজ্ঞেস করে, সে কেন ফোন করেছিল? উডি বলে, সে বলে যে সহ অভিনেত্রীর দুর্ঘটনা ঘটেছে, তাই সে চায় তুমি সেই রোলটাকে প্লে করো। কিন্তু আমি রেগে গিয়ে তাকে অনেক কথা শুনিয়েছি, তারপর প্রত্যাখ্যান করেছি। সুজান বলে, তুমি কেন প্রত্যাখ্যান করলে? চেষ্টা করে দেখতে। উডি তো অবাক হয়ে যায় আর বলে, তুমি বিখ্যাত অভিনেত্রী সুজান বেই, তুমি কিভাবে সহ অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে পারো? এটা লজ্জার বিষয়। সুজান বলে, ইদানিং ড্রামা শুটিং করা কঠিন, কয়েকদিন আগে তুমি আর মিস্টার ওয়াং আমাকে এটা বলেছিলে, ভুলে গেছো? উডি বলে, তা না, এটা দুটি ভিন্ন জিনিস, তুমি তোমার মর্যাদা হারাতে পারো না, তাই না? আর প্রধান অভিনেত্রী হচ্ছে গাও জিটং, আমাদের তাকে খুশি করার দরকার নেই। সুজান প্রথমে একটু মুড অফ করে, তারপর বলে, গাও জিটং, আমার মনে হয় এটা ঠিক আছে। উডির এই কথা বলার ফাঁকে ফাঁকে সং তাকে ম্যাসাজ করে দিচ্ছিল। উডির পিঠে কখনো আস্তে আবার কখনো জোরে। উডি বিভিন্ন রকমের সাউন্ড করছিল তখন, কখনো বলছিল আস্তে করো, আবার কখনো জোরে, কখনো আলতো করে। এসব শুনে সুজান তো উল্টা পাল্টা কিছু মনে করে বসে। সুজানের সাথে সাথে শিওনও এক প্রকার লজ্জা পেয়ে যাচ্ছিল। তাদের আর কি বলবো, আপনারাও তো মনে হয় পাচ্ছেন, মানে আপনাদের কথা বলতেছি যারা দেখতেছেন। তো সুজান এবার বলেই বসে, তুমি কি করছো? উডি, তুমি কি এই সময় আমাকে ফোন করা বন্ধ করতে পারো না? তুমি কি লজ্জাহীন নাকি? উডি বলে, তুমি কি ভাবছো? আমি তো মেসেজ করাচ্ছি, সং মেসেজ করে দিচ্ছে, আর এই যে সং এর সাথে কথা বলো। সং ফোন নিয়ে বলে, হ্যালো সুপারস্টার, আমি সং, আমি তাকে মেসেজ করে দিচ্ছি। সুজান তো খোঁচা মেরে বলে, তুমি কি নিশ্চিত যে তুমি তাকে মেসেজ করে দিচ্ছ নাকি অন্য কিছু? উডি এবার ফোন নিয়ে ডাক্তার ঝোকে চায়। ডাক্তার ঝো, তোমার সুজানকে দেখো, ওর মনটা কত আজে বাজে চিন্তায় ভরা। যাই হোক, এবার মূল বিষয়ে আসা যাক। সুজান, তুমি কি নিশ্চিত যে তুমি এই রুলটা চাও? আমি কিছুতে মেনে নিতে পারছি না এটা। সুজান এবার শিওনকে জিজ্ঞেস করে, বেবি তুমি কি বলো? শিওন বলে, এটা খারাপ না। সুজান এবার উডিকে বলে, তাহলে আমার জন্য এটা নিয়ে আলোচনা করো। উডি বলে, ঠিক আছে, আমি এটা সামলাবো। এই বলে সে ফোনটা রেখে দেয়। ফোন রেখে সুজান বলে, অবশেষে আমাকে কাজ করতে হবে, আমি কঠোর পরিশ্রম করব। এরপর আমরা সুইংকে দেখতে পাই, তার হাতে একটা কন্ট্রাক্ট পেপার ছিল। সুইং কাউকে কল করে বলে, হ্যালো, আমি উইশে, আমি ফিরে এসেছি। ওপাশ থেকে বলে, মাস্টার, এখন আপনি অবশেষে ওয়াবাউতে লাইভ স্ট্রিমিং এর জন্য এসেছেন। সুইং বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনি যে কোনো সময় চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। ওপাশ থেকে বলে, সময় মতো আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। পরের দৃশ্যে আমরা সুজাওকে বাসায় পড়ে থাকতে দেখি, চারিদিকে ড্রিঙ্কসের বোতল ছড়িয়ে। এমন সময়ে বস ফোন করে জিজ্ঞেস করে, সুজাওয়ে তুমি কোথায়? সুজাওয়ে বলে, বাড়িতে। কি হয়েছে? বস বলে, চুক্তির সমাপ্তি সম্পর্কে আমি তোমার সাথে কথা বলতে চাই। কথাটা শুনে সুজাওয়ে যেন লাফ দিয়ে উঠে বসে, দ্রুত অফিসে গিয়ে চুক্তির কাগজে সই করে দেয়। বস জিজ্ঞেস করে, এবার তোমার পরিকল্পনা কি? সুজাওয়ে বলে, আমি এখনো সিদ্ধান্ত নিইনি, তবে আমি কিছুদিন বিশ্রাম নেব এবং আমার সঙ্গীতে মনোযোগ দেব। বসও বলে, তোমার স্বপ্ন পূরণ করা ভালো, যদিও কিছু বাধা আছে, তুমি তোমার ক্ষমতা দিয়ে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারো, আমি তোমার উপর বিশ্বাস করি। যাই হোক, আমরা এতদিন ধরে একসাথে কাজ করেছি, আমি চাই তুমি আরও এগিয়ে যাও। সুজাওয়ে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে, যে ব্যক্তি আমার ক্ষতিপূরণ পরিশোধ করেছে সে কে? তার নাম কি? সে বলেনি। বস বলে, সে বলেছে সে উইশে। নামটা শুনে সুজাওয়ে ভাবতে বসে। অফিস থেকে বেরিয়ে আসে, তবুও আবারও ফিরে যাচ্ছিল। তখন আবারও বসের সাথে দেখা হলে জিজ্ঞেস করে, আপনি গতকাল কখন তার সাথে দেখা করেছিলেন? বস বলে, গতকাল বিকেলে প্রায় 3টার দিকে। এরপর সুজাওয়ে সিসিটিভি ফুটেজ রুমে গিয়ে ফুটেজ চেক করে আর একজনকে আইডেন্টিফাই করে উইশে হিসেবে। মোটর বাইক চড়া একটা মেয়ে সিন শিফট হয় শুটিং স্পটে। উডি আর সুজান এসে হাজির হয়। উডি বলে, এত ছোট পোশাক পরেও কি ঠান্ডা লাগছে না? সুজান বলে, না, আমি তোমার চেয়ে বেশি পোশাক পরেছি,
এরপর প্রডিউসার জিয়াং আসলে দুজনেই হ্যালো দেয়, কিন্তু জিয়াং তাদের পাশ কাটিয়ে পেছনে জিটংকে তোষামত করতে যায়। যাবেই তো, কারণ এখন জিটংয়ের পপুলারিটি রয়েছে, তাই এরাও কিছু মনে করে না। এর মধ্যেই উডির কল আসে আর সেটা রিসিভ করার জন্য সে দূরে চলে যায়। এদিকে দূর থেকে জিটং কোনো মতে হ্যালো দেয় সুজানকে। এরপর শাওতাওকে বলে, সুজানকে বলো আমার তার সাথে স্ক্রিপ্টটা প্র্যাকটিস করতে হবে। শাওতাও গিয়ে বলে, সুজান আপু আপনার সাথে জিটং তার প্র্যাকটিসটা করতে চাচ্ছে। সুজান স্বাভাবিকভাবে বলে, ঠিক আছে আমাকে স্ক্রিপ্টটা দাও। এরপর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমি তোমার লাইন দাগিয়ে দিয়েছি। সুজান স্ক্রিপ্ট দেখছিল, তখন উডি এসে বলে, বেবে আমি একটু ব্যস্ত তাই চলে যাচ্ছি, সাবধানে থাকো। এরপর সুজান যায় জিটং এর মেকআপ ভ্যানে, কিন্তু জিটং অসুস্থতার ভান করে আর সুজানকে গাড়িতে উঠে বসতে দেয় না। জিটং বলে, আমার ঠান্ডা লেগেছে আর আমার ভয় করছে আমি তোমাকে সংক্রমিত করতে পারি, তাই তুমি দরজার বাইরেই দাঁড়াও। সুজান স্বাভাবিকভাবেই বলে, ঠিক আছে। জিটং বলে, আমি স্ক্রিপ্টটা এডিট করেছি, তুমি আগে এটা পড়ো, ঠিক আছে? আজ তোমারও শুটিং আছে। ঠান্ডায় দাঁড়িয়ে স্ক্রিপ্ট পড়তে সুজানের অনেক কষ্টই হচ্ছিল, যদিও এটা জিটংকে পৈশাসিক আনন্দ দিচ্ছিল। একদিন জিটংও এমন অসহায় ছিল, সেকেন্ড লিড ছিল। আজ সময় পাল্টেছে, তাই শোধ নিচ্ছে। কিন্তু এর মধ্যে ঠান্ডা সহ্য করতে না পেরে সুজান গাড়ির ভেতরে গিয়ে বসে। জিটং বলে, আমি বললাম ভেতরে এসো না। সুজান বলে, এটা কোনো ব্যাপার না, আমি তোমার দ্বারা সংক্রমিত হওয়ার ভয় পাচ্ছি না। এবার জিটং বলে, কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। সুজান অবাক হয়। জিটং বলতে শুরু করে, সুজান বেই তুমি কে? তুমি ভাগ্যবান, সবাইকে তোমার চারপাশে ঘুরতে হবে, তোমার জন্য সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে। তুমি নিজেকে কি মনে করো? তুমি কি কখনো কাজের জন্য কষ্ট পেয়েছো? শুটিংয়ে কঠোর পরিশ্রম করেছো এবং আমার মতো কাজ করার জন্য সবকিছু উৎসর্গ করেছো, কেন তুমি সফল হলে? জিটং এর রাগের কারণ বুঝতে পেরে সুজান বলে, সুজাওয়ের ব্যাপারে এমন করছো, তার সাথে আমার কিছুই ছিল না। জিটং বলে, আমি জানি তোমাদের মধ্যে কিছু না থাকলেও সে তোমার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি, আর আমি তার জন্য সবকিছু করতে রাজি। তোমার সামনে জোকার হয়ে গেলাম, বেরিয়ে যাও এখান থেকে। সুজান আর কিছু না বলে স্ক্রিপ্ট গুছিয়ে নিয়ে চলে আসে। আসলে এখানে কোনো কথা বলে লাভই নেই। এরপর সিন শিফট হয় শুটিং স্পটে। সবাই বলাবলি করছে, কেন জিটং এখনো এখানে নেই, আমরা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। এরপর জিটং আসে আর ডিরেক্টর ঝাওকে বলে, আমি স্ক্রিপ্ট পরিবর্তন করেছি। ডিরেক্টর ঝাও বলে, মিস গাও তুমি হিরোইন আর সে খলনায়ক। প্রথমবার যখন তুমি দেখা করবে তাকে তুমি মেরে ফেলতে চাইছো এবং সে পাল্টা লড়াই করতে পারবে না, এটার কোনো মানে হয় না, তাই না? জিটং বলে, আমার মনে হয় ঠিক আছে, আমি গোয়েন্দা ন্যায় বিচারে প্রতিনিধিত্ব করছি, আমি আমার পায়ের তলায় তাকে পিষে মেরে দিয়েছি, এটা দেখতে মজা লাগে, তাই না? ডিরেক্টর বলে, ড্রামার দৃষ্টিকোণ থেকে এটা মজার, কিন্তু এটা প্রথমেই হয়ে গেলে আমি বাকিটা চালিয়ে যেতে পারছি না। জিটং বলে, একজন স্ক্রিপ্ট রাইটার খুঁজুন, যদি আপনি না পারেন আমি একজনকে খুঁজে দিতে পারি। প্রডিউসার জিয়াং এবার ডিরেক্টরকে সাইডে নিয়ে যায় আর বলে, গাও জিটং এখন এত জনপ্রিয় যে কোনো বিনিয়োগকারী তাকে এতে চান, তাই দয়া করে সহ্য করুন, এটা শুধু একটা দৃশ্য, তাই না? ডিরেক্টর বলে, কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে যে সুজান অভিনয় করতে ইচ্ছুক। এরপরে সিনে শুটিং শুরু হয়, বেশ ভালোভাবেই চলছিল, হয়তো জিটং এর প্ল্যান সাকসেস। এক পর্যায়ে ফাইট সিনে জিটং বেশ কড়াভাবে সুজানকে আঘাত করে, শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই কেউ এসে থামিয়ে দেয়, আর সে অন্য কেউই নয়, শিওনের বড় ভাই মিস্টার ঝো। জিটং জিজ্ঞেস করে, আপনি কে? আপনি এখানে বাধা দিচ্ছেন কেন? মিস্টার ঝো পাত্তা না দিয়ে সুজানের দিকে এগিয়ে যায়। এরপর ভাই বউ হিসেবে সম্বোধন করে। সুজানকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? সুজান জিজ্ঞেস করে, আপনি কিভাবে এলেন ভাইয়া? এরপর ডিরেক্টর এসে বলে, আমি আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি ইউহান গ্রুপের মিস্টার ঝো, দ্য পার্সো ড্রামার ইনভেস্টরে বিনিয়োগকারী। আসুন তার জন্য করতালি দেই। সবাই বলাবলি করছে, ইনিই তাহলে গোপন বস। বলা যায় এন্টারটেনমেন্ট হাওহান গ্রুপের ব্যবসার ছোট্ট একটি অংশ মাত্র। মিস্টার ঝো খুব কমই ব্যক্তিগতভাবে এটি নিয়ে আলোচনা করেন। জানি না কেন তিনি এখানে ব্যক্তিগতভাবে এসেছেন, কিছু ঘটেছে নিশ্চয়ই। মিস্টার ঝো এবার বলে, হাওহান গ্রুপ যথারীতি এই প্রকল্পটিকে সমর্থন করবে এবং আমি দ্য পার্সোয়ারকে একটি সুন্দর ড্রামায় পরিণত করার জন্য আরও বিনিয়োগ করব। জিটং এগিয়ে এসে বলে, ধন্যবাদ মিস্টার ঝো। তবে মিস্টার ঝো বলে, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, কারণ এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। জিটং অবাক হয়। মিস্টার ঝো আবার বলে, আমি ঘোষণা করছি যে গাও জিটংকে বাতিল করা হয়েছে কারণ তিনি যোগ্য নন। জিটং রেগে যায় আর বলে, আপনি কেন বলছেন যে আমি যোগ্য নই? মিস্টার ঝো বলে, আপনার শিল্পের নৈতিক সততা নেই। জিটং মজা নিয়ে বলে, শিল্পের নৈতিক সততা? এখানে ব্যঙ্গাত্মক হবেন না, আপনি শুধু আমাকে তাড়িয়ে দিতে চান, ঠিক আছে, কিন্তু আপনার আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। মিস্টার ঝো বলে, কোনো সমস্যা নেই, কিন্তু এখন দয়া করে চলে যান।
জিটং আরও রেগে গিয়ে বলে, আমিও এসব ড্রামা পছন্দ করি না। বাইরে অনেক লোক আমাকে চাইছে। সে এখানে সুজানকেও বলতে থাকে, সুজান বেই, আমি তোমাকে দেখে নেব। এই বলে রাগ ঝাড়তে ঝাড়তে জিটং চলে যায়। এরপর মিস্টার ঝো আর সুজান কথা বলতে বলতে হাঁটছিল। মিস্টার ঝো বলে, সুজান, তোমার আর কি সাহায্যের প্রয়োজন? সুজান বলে, না, কিন্তু জিটংকে এভাবে বাদ দেওয়া অন্যায়। মিস্টার ঝো বলে, তুমি খুবই দয়ালু। তুমি কি জানতে তোমার অনেক ঝামেলায় তার তৈরি ছিল? সে তোমাকে সহ অভিনেত্রী হিসেবে সুপারিশ করেছে যাতে সে তোমাকে এখানে অপমান করতে পারে। তোমার এবং শিওনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টিকারী ভিডিওটিও সেই পাঠিয়েছিল। এমনকি আগের খবরে বলা হয়েছিল যে তুমি তাকে আঘাত করেছ, তাও সে নিজেই তৈরি করেছে। সুজান তো অবাক হয়ে বলে, এমন কিছু ঘটেছে? মিস্টার ঝো বলে, পৃথিবীটা তুমি সহজ ভাবো ততটাও সহজ নয়। কিছু মানুষ আলোকে ভয় পায়, তারা কেবল অন্ধকারেই চুপচাপ লুকিয়ে থাকতে পারে। সুজান জিজ্ঞেস করে, কিন্তু ভাইয়া, আপনি এটা কেন তদন্ত করলেন? মিস্টার ঝো বলে, আমি এগুলো তদন্ত করিনি, আমি কিছুই করিনি। আমি শুধু ব্যবস্থাটি শুনছিলাম আর এখানে এসে হাজির হয়েছিলাম। সুজান জিজ্ঞেস করে, তাহলে কে? তখন মিস্টার ঝো ইশারায় শিউনকে দেখায়, যে ছাতা মাথায় দাঁড়িয়েছিল। এরপর বলে, ঠিক আছে, আমার কিছু কাজ আছে, অন্য কোনো দিন একসাথে ডিনার করব। তারপর দুজনে বিদায় নেয় আর সুজান ছুটে গিয়ে শিউনকে জড়িয়ে ধরে। এরপর বলে, সবকিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শিউন বলে, এটা আমার কর্তব্য। এরপর এই ছাতা মাথায় বৃষ্টির রোমান্টিক ওয়েদারে ছাতা আড়ালে তারা আবারও শুরু করে দেয়। তো এরপর দেখা যায় জিটং সব কাজ হারিয়ে আবারও তার বসের কাছে আসে। এসে বলে, আপনি কি ব্যস্ত? আমি বর্তমানে ফ্রি আছি। আপনি কি আমাকে কিছু প্রজেক্ট দিতে পারবেন? তার বস জানায়, আমি এখন তোমার সাথে কোনো প্রজেক্ট দেখাশোনা করতে পারবো না। জিটং কারণ জানতে চায়, সে কি ভুল করেছে জানতে চায়। বস তখন অনলাইন নিউজ দেখায়, যেখানে জিটংকে নিয়ে নানা নিউজ বের হচ্ছে। জিটং স্ক্রিপ্ট পরিবর্তন করেছে, এমনকি সুজানও অন্য আর্টিস্টদের অসম্মান করেছে। এসব দেখে বস বলে, তোমার বদনাম ছড়াচ্ছে জানো তো, কোনো পরিচালক তোমার সাথে কাজ করতে চাচ্ছে না। জিটং বলে, এটা কিভাবে সম্ভব? বস তখন বলে, এখন থেকে আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না। জিটং আর কি করবে, মন খারাপ করে বেরিয়ে যায় রুম থেকে। অন্যদিকে সুজাওয়ে অনলাইনে গেমে এসে গ্রুপে মেসেজ করে, সুজাওয়ে কি আজ অনলাইনে আছে? একজন উত্তর দেয় না। এরপর সুজাওয়ে চিন্তা করতে থাকে আগের কথা, যখন সুইং এর সাথে সে খেলছিল। এই যে খেলার কৌশল উইশে আর সুইং এর সাথে অনেক মিলে। আবার একবার ঘুমাতে না পারার কথা উইশেকে বলেছিল, কিন্তু সুইং রেকর্ড এনে দিয়েছিল, যেটা শুনে সুজাওয়ে ঘুমিয়েও পড়েছিল। সুজাওয়ে ভাবতে থাকে, সুইং আমার এবং উইশের মধ্যে কথোপকথন কিভাবে জানতে পারলো? তাহলে কি সেই উইশে? এরপর সুজাওয়ের কাছে একটা কল আসে। সে রিসিভ করে বলে, তুমি কি নাম্বার প্লেটটা খুঁজে পেয়েছো? কিন্তু এখানে অপর পাশ থেকে কি বলা হয় সেটা শোনানো হয় না। তবে পরের দিন সুজাওয়ে সেই নাম্বার প্লেট খুঁজে বাইক বের করে, কিন্তু সেটা অন্য একটা মেয়ে ছিল। এদিকে দেখা যায় জিটং জিমে ব্যায়াম করছিল আর মনে মনে বলছিল, সুজান বেই, তুমি আমাকে বাঁচতে দিচ্ছ না। এরপর জিটং শুটিং স্পটে মিস্টার ঝো কিভাবে অপমান করে বাদ দিয়েছে সেই সব কিছুই ভাবতে থাকে। এরপর ব্যায়াম করতে করতে সে বলে, সুজান, অপেক্ষা করো আর দেখো, তুমি আমার সাথে যত বেশি এরকম আচরণ করবে আমি তত বেশি সফল হতে চাই। আমি কখনোই হাল ছাড়বো না। এরপর সাওতাও এসে জানায়, পরিচালক ঝাং এসেছে বসের অফিসে। জিটং জিজ্ঞেস করে, কোন পরিচালক? সাওতাও বলে, বিখ্যাত পরিচালক ঝাং, আর আমার মনে হচ্ছে তার একটা প্রজেক্ট আছে আর সে আমাদের সাথে কাজ করতে চায়। সাওতাওয়ের কথা শেষ হতে না হতে জিটং দ্রুত মেকআপ রুমে যায়, সুন্দর করে মেকআপ করে নেয় আর পরিচালক ঝাংকে কি কি বলবে সেটারই প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস করতে করতে সে বলতে থাকে, মিস্টার ঝাং, আমি গাও জিটং, আমি ছোটবেলা থেকেই আপনার সিনেমাগুলো দেখেছি। পরিচালক ঝাং, আপনাকে দেখে অনেক ভালো লাগলো। আপনার ফ্লাইং ক্লাউডস আর রেইন বিন আমার সবচেয়ে ভালো লেগেছে। আমি আপনার পরবর্তী সিনেমার প্রধান অভিনেত্রী হিসেবে কাজ করতে চাই। এত প্র্যাকটিস করে যখন জিটং মিটিং রুমে যায়, তখন দেখে সুজান অফার পেয়ে গেছে নতুন অভিনেতা ওয়াং মিংহাও, আর সেখানে সুজানের প্রশংসা করা হচ্ছিল। জিটং এটা দেখে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। সুজান তার পিছু নেয়। জিটং ছুটতে ছুটতে বাসায় চলে যায়। সুজান তার পিছু এসে পৌঁছে যায় একটা সাধারণ এলাকায় কম ভাড়ার বাসায় থাকে জিটং। জিটং ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। সুজান বলে, জিটং, দরজা খুলো, আমার তোমার সাথে কথা বলা দরকার। চারপাশে আবারও ভালো করে দেখে নেয়, এরপর আবারও নক করে। এবার জিটং দরজা খুলে। সুজান ভেতরে এসে দরজা দিয়ে দেয়। জিটং বলে, আমার ঘরটা অনেক সস্তা, অগোছালো,
তুমি যদি চাও তাহলে হাসতে পারো, আমার কিছু যায় আসে না। চারদিকের দেয়ালে অনেক কাগজ টানানো দেখে সুজান বলে, এগুলো তুমি নিজের জন্য নিজেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে সেগুলোই তো, তাই না? জিটং বলে, তোমার কারণে এখন আমি অভিনেত্রীও হতে পারছি না, আমি কেন এসব নিয়ে এখন মাথা ঘামাবো? সুজান তখন জিটংকে বসে কথা বলার জন্য অনুরোধ করে, কিন্তু জিটং বলে, আমার কোনো কথার দরকার নেই। সুজান তখন বলে, কিন্তু আমার একটা জিনিসের ব্যাখ্যা দরকার। আমি যে ব্যক্তিকে বন্ধু হিসেবে নেই, সে কেন আমার পেছনে এত নিকৃষ্ট কাজ করেছে? তার একটা সম্মানজনক স্বপ্ন আছে, কিন্তু সে কেন আমাকে আঘাত করে তার সময় নষ্ট করলো? কেন? তুমি তোমার হৃদয়ে অনেক কিছুই লুকিয়ে রাখো, কিন্তু তুমি এমনভাবে সমস্যার সমাধান করো যা আমাদের দুজনকেই কষ্ট দিয়েছে। জিটং বলে, তুমি আমাকে তোমার বন্ধু হিসেবে দেখো? আমি ভেবেছিলাম তুমি অভিনয় করছো, তোমার কাছে সবকিছুই আছে, তোমাকে নকল আবেগ দিয়ে অন্যের সম্মান জয় করতে হবে না। তুমি স্যাক্রিফাইস ছাড়াই তোমার ভালোবাসা জয় করতে পারো, কিন্তু তুমি কিছু চেয়েও না পাওয়ার যন্ত্রণা অনুভব করতে পারো না। এরপর পুরনো একটা ছবি দেখিয়ে জিটং বলে, দেখো আমরা আগে কত কাছে ছিলাম, আমরা তো খুশি ছিলাম। তুমি কি জানো এটা কেন? আমি সবার সামনে সফল হলেও এখনও এই সাধারণ বাড়িতে থাকতেই পছন্দ করি, কারণ আমাকে টাকা বাঁচাতে হয়। আমি এবং সুজয় বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য। আমাদের অনেক টাকার দরকার ছিল, কিন্তু তুমি সুজয়ের সমস্ত হৃদয় দখল করে নিয়েছো, আর আমি এখনো একা একাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করছি। আমার মনে হয় আমার প্রতিটি অশ্রু আমাকে উপহাস করছে, এমনকি আমি যে বাতাসে শ্বাস নিচ্ছি তাও আমাকে তাচ্ছিল্য করছে। এরপর একটা দীর্ঘ শ্বাস ফেলে জিটং আবার বলে, আমি কেন তোমার সাথে এমন আচরণ করলাম? কারণ তুমি ভালোবাসায় পরিপূর্ণ, সবাই তোমাকে ভালোবাসে, আর আমার কিছুই নেই। আমি এই যন্ত্রণা একা নিতে চাই না, আমি চাই তুমিও আমার সাথে এই যন্ত্রণাটা ভোগ করো। এই জন্যই আমি এত কিছু করেছিলাম। আর এখানেই এই কনভারসেশনটাকে অসমাপ্ত রেখেই এই পর্বটা শেষ হয়ে যায়। তো এরপর আর কি বলে জিটং? সুজানি বা কিভাবে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করবে? সুজাও কি আসল ঐশীকে খুঁজে পাবে? এসব প্রশ্নের উত্তর পরবর্তী পার্টে পেয়ে যাবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে সবাই মনে রাখুন। प्यार हो गया।